এবার পুড়ে ছাই গুলশান কাঁচা বাজার, অবৈধ ভবনের বিরুদ্ধে 15 দিনের মধ্যে ব্যবস্থা বললেন পূর্বমন্ত্রী। এফআর টাওয়ারের অবৈধ অংশের মালিক আটক, ভবনে অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, পরিদর্শন শেষে তদন্ত কমিটি। রাত পোহালেই 107 উপজেলায় ভোট, কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম, নিরাপত্তা জোরদার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি তানজির আহমেদ। বনানী ট্রাজেডির রেশ কাটতে না কাটতে আবারও আগুন, এবার পুড়ে ছাই হলো গুলশান 1 নম্বরের কাঁচা বাজার। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করেছে ফায়ার সার্ভিস। 2 বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এই মার্কেটে আগুন লাগে। এদিকে যেসব বহুতল ভবনে অগ্নি নির্বাপনের সুবিধা নেই, সেসবের বিরুদ্ধে 15 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম। আদিত্য মামুন রিপোর্ট। এই দৃশ্য বিমান থেকে দেখা মেঘ কিংবা শীতের সকালের কুয়াশার চিত্র নয়। 2 দিনের ব্যবধানে বনানীর পর এবার রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি মার্কেটে আগুনের চিত্র এটি। ভোর 5:45টায় গুলশান 1 নম্বরের ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজারে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। পুড়ে ছাই হয়ে যায় মার্কেটের 3 শতাধিক দোকান। কাঁচা বাজারের আগুন ছড়িয়ে পড়ে পাশের তুর্য প্লাজার 3টি ফ্লোরেও। ফায়ার সার্ভিসের 20টি টিম, নৌ, বিমান ও সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় 3 ঘন্টায় আগুন শতভাগ নিয়ন্ত্রণে আসে। কিভাবে আগুনের সূত্রপাত তা জানতে কমিটিও করা হয়েছে। ফায়ার সার্ভিস বলছে, গুলশানের এই মার্কেটে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে এর আগে নোটিশ দেয়া হয়েছে। 20টা ইউনিট আমরা এখানে কাজ করেছি। আমরা 5 সদস্যের এখানে একটা বোর্ড গঠন করেছি, যেটা 7 কার্য দিবসের ভিতরে এখানে রিপোর্ট দেবে। আগুনে পুড়ে যাওয়া দোকানের মালিক কর্মচারীরা বলছেন, ঋণ করে দোকান করা অনেকেই এখন নিঃস্ব। সরকারের কাছে ক্ষতিপূরণও দাবি করেন কেউ কেউ। কালিয়ে যা আমদানি করে গেছে সব ক্যাশে রয়ে গেছে, চারণা নেনে বাসায় অনেক টাকা ঋণ করে আবার দোকান ঠিক করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। ঘটনাস্থলে আসেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম। বারবার এমন আগুনের ঘটনা আমলে নিয়ে সকল বহুতল ভবনে সর্বোচ্চ অগ্নি নির্বাপনের ব্যবস্থা রাখতে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। 15 দিনের ভিতরে চিহ্নিত করব কোন কোন বহুতল ভবনগুলি পরিকল্পনার বাইরে বা নিয়মের বাইরে হয়েছে, সেগুলোকে প্রয়োজনে সিলগালা করে দেব। ডিএনসিসি মার্কেটের আগুনের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মেয়র আতিকুল ইসলাম। যেখানে আমরা ব্যবসা করি এগুলো কিন্তু নিরাপত্তা আনতে হবে। এই ব্যাপারে আমি সবাইকে অনুরোধ করব, মার্কেটে কিন্তু ফায়ার হাইড্রেন্ট থাকা দরকার। সর্বশেষ 2017 সালের জানুয়ারিতে এই মার্কেটে আগুন লাগলে পরপর 4 বার কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বনানী এফআর টাওয়ারের অবৈধ অংশের মালিক বিএনপি নেতা তাজভিরুল ইসলামকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাত 10টার দিকে রাজধানীর বাড়িধারার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ উত্তরের অতিরিক্ত উপকমিশনার শাহজাহান সাজু তাজভিরুল ইসলামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি এফআর টাওয়ারের অবৈধ 20, 21 ও 22 তলার মালিক এবং কাশেম ড্রাইসেল কোম্পানির স্বত্বাধিকারী। তাজভিরুল ইসলাম কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য। এর আগে এফআর টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বনানী থানায় মামলা হয়েছে। পরে ডিএমপি কমিশনার জানিয়েছেন, দোষীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে জানায়, এফআর টাওয়ারের অগ্নি নির্বাপন যন্ত্র থাকলেও তা ছিল অপর্যাপ্ত ও অকার্যকর। বন্ধ ছিল ইমার্জেন্সি এক্সিটও। মাহমুদ হাসানের রিপোর্ট। বনানীর এফআর টাওয়ারে গেল 28 মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যান 25 জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আরও একজনের। দুর্ঘটনার পর থেকেই ভবনটি দাঁড়িয়ে আছে বিধ্বস্ত অবস্থায়। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে আসেন। পুড়ে যাওয়া ফ্লোরগুলো পরিদর্শন করেন তারা।
ভবন পরিদর্শন শেষে তদন্ত দলের সদস্যরা জানান এফআর টাওয়ারের অগ্নি নির্বাপন যন্ত্র অকার্যকর ছিল এবং জরুরি বহির্গমন পথ বন্ধ ছিল। 24 ইঞ্চির এক্সিট এবং সেই এক্সিটটিও বিভিন্ন ফ্লোর মালিকরা ইন্টেরিয়র ডেকোরেশন যেভাবে করেছে, যার ফলে তাদের পরস্পর একতলা থেকে আরেকতলা যোগাযোগের আমাদের কাছে মনে হয়েছে একটু ব্যাহত হয়েছে। একই সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটিও ভবনটি পরিদর্শন করেন। কিন্তু আগুনের সূত্রপাত কোন তলায় এখন আমরা ওইভাবে আইডেন্টিফাই করা সম্ভব নয়, কারণ যারা এই 3-4 তালাতে কাজ করেছে তাদেরকে হয়তো জিজ্ঞেস করলে তারা বলতে পারবে যে অ্যাকচুয়ালি কোনখান থেকে আগুনটা লেগেছে। এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের সময় 8, 9 ও 10 নম্বর ফ্লোরে যারা ছিলেন তাদের বক্তব্য নেওয়া হবে বলেও জানান তারা। 8, 9, 10 তলায় কাজ করেছেন বা কাজ করতেন তাদেরকে আমরা ওপেনলি ডাকছি পুলিশ কন্ট্রোল রুমে আগামীকাল সকাল 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা আমরা তাদের বক্তব্য শুনবো। এদিকে চকবাজারে একমুখী যান চলাচলের ট্রাফিক ব্যবস্থার উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার জানান বনানীর ঘটনায় মামলা হয়েছে। বনানীর ফ্যাক্টরে আগুন লাগার বিষয়ে মামলা রুজু হয়েছে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা মরহুম শেখ লুৎফর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মাহফিলে অংশগ্রহণ করেন। এ সময় মরহুম শেখ লুৎফর রহমান এবং বঙ্গবন্ধু সহ 15 আগস্টের শহীদদের জন্য মোনাজাত করা হয়। মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত হয়। এছাড়া বঙ্গবন্ধু নাতি ও শেখ রেহানার পুত্র রেদওয়ান মুজিব সিদ্দিক ববির ছেলে কায়েস সিদ্দিকের জন্মবার্ষিকী উপলক্ষেও বিশেষ দোয়া করা হয়। এবারে উপজেলায় ভোট। চতুর্থ দফায় 107 উপজেলায় ভোট রাত পোহালেই। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে নির্বাচনী এলাকাগুলোতে। কেন্দ্রগুলো পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। আর নির্বিঘ্ন ভোটের পরিবেশ নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম। উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট রোববার। এ পর্যায়ে ভোট হবে 22 জেলার 107 উপজেলায়। এসব উপজেলায় চেয়ারম্যান পদে 351, ভাইস চেয়ারম্যান 533 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 406 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া বিভিন্ন উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় 39 জন চেয়ারম্যান, 22 জন ভাইস চেয়ারম্যান ও 27 জন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 107 উপজেলায় ভোট কেন্দ্র 9,740টি। ভোটার 2,55,40,704 জন। ভোট গ্রহণে এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার সহ বিভিন্ন সরঞ্জাম। আমাদের আনসার পুলিশ বাহিনীর সদস্য ভাইরা আমাদের সহযোগিতা করছেন, তারা আমাদের সাথে দিয়ে আমরা মোটামুটি সব বুঝে পেয়েছি। দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব। আমরা সর্বোচ্চ সততার নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। কোনো রকম অসুবিধা ছাড়া আশা করছি আমরা সুষ্ঠু, সুন্দর এবং নির্বাচন উপহার দিতে পারব। সুষ্ঠুভাবে যেন ভোট কেন্দ্রে যেতে পারে, নিরাপদে ভোট গ্রহণ প্রক্রিয়া যেন চলে এবং ভোট গ্রহণ শেষে এই ভোটের মালামাল যেন আবার ফেরত নিয়ে আসতে পারে, এই জন্য আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা সবার। সমর ইসলাম, 21 টেলিভিশন। নিচে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বেসরকারি টেলিভিশনে চাকরির ঝুঁকি কমাতে সম্প্রচার কমিশন গঠনের দাবি, সম্মিলিত উদ্যোগে সমাধানের আশ্বাস। সড়কে ফিরছে না শৃঙ্খলা, পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ করতে হবে বলছেন বিশেষজ্ঞরা। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। বেতন বৈষম্য, নিয়মিত বেতন বৃদ্ধি না হওয়া সহ বেসরকারি টেলিভিশনের সংকট কাটাতে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিকরা। চাকরির নিরাপত্তা বাড়ানো এবং ঝুঁকি কমাতে গণমাধ্যম কর্মী আইন এবং সম্প্রচার কমিশন গঠনের দাবি জানান তারা। জবাবে তথ্যমন্ত্রী জানান, মালিকপক্ষ, বিজ্ঞাপনদাতা ও কেবল অপারেটরদের সম্মিলিত উদ্যোগেই সাংবাদিকদের চাকরি সুরক্ষা করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন।
দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সংকট সমাধানে করণীয় নিয়ে জাতীয় শিল্পকলা একাডেমিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজিসির এই গোলটেবিল বৈঠক। যোগ দেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৈঠকের শুরুতে মূল প্রবন্ধে বেসরকারি টেলিভিশনের সাথে জড়িত কলাকৌশলীদের নানা দুর্ভোগ ও বঞ্চনার চিত্র তুলে ধরা হয়। সরকারের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজুন, বার্তা বা অনুষ্ঠান বিভাগ বন্ধ না করে আরও বিকশিত করুন। টেলিভিশন মালিকপক্ষের বিরুদ্ধে নিয়মনীতি না মেনে বছরের পর বছর বেতন বৈষম্য ও বেতন বৃদ্ধি না করা সহ নানা অভিযোগ করেন সাংবাদিকরা। বিদেশি চ্যানেলে রেশিও বিজ্ঞাপন বন্ধেরও দাবি জানান তারা। প্রতিদিন সকাল বিকাল তাকে যদি এই চিন্তার মধ্যে থাকতে আমার ইনক্রিমেন্ট হয় না, আমার বেতন হয় না, আমার কালকে সকালে চাকরি নাও থাকতে পারে, তাহলে এরকম একটি মানুষ কিভাবে তার কাজটি ডেলিভার করবে? বছরের পর বছর যেন আমরা অভিভাবকহীন হয়ে যাচ্ছি। আমার মাছরাঙ্গা টিভিতে কিছুদিন আগে আমার একসাথে 11 জন ক্যামেরাম্যানের চাকরি চলে গিয়েছে কোনো কারণ ছাড়াই। তারপরে দেশ টিভিতে অলরেডি আপনার 3 মাস স্যালারি নেই। বিদেশি চ্যানেলে আমাদের দেশের বিজ্ঞাপন যদি বন্ধ হয়ে যায় 200 থেকে 300 কোটি টাকা বছরে এই খাতে আসবে। সংকট কাটাতে সংবাদকর্মী আইন ও সম্প্রচার কমিশন গঠনেরও দাবি ওঠে গোলটেবিল বৈঠকে। প্রত্যেকটা জায়গায় যদি আজকে ইউনিয়ন থাকতো, শক্তিশালী ইউনিয়ন থাকতো, তাহলে কিন্তু আজকে আমি 3 বছর বেতন আটকায় রাখতে পারতাম না। জোড়াতালি দিয়ে ঠিক করার মতো ব্যাপার নয়, একটি আইনি কাঠামো থাকতেই হবে। সুতরাং সম্প্রচার কমিশন যত দ্রুত গঠিত হয় তত ভালো। 33টিরও বেশি চ্যানেল অলরেডি অন এয়ারে আছে, আরও কিছু পারমিশন পেয়েছে তারা অন এয়ারে আসার চেষ্টা করছে। অনুমতি অতীতে দেওয়ার সময় কিন্তু দেখা হয় নাই, বিবেচনা করা হয় নাই এতগুলি চ্যানেল বাংলাদেশে চলতে পারে কিনা। পরে তথ্যমন্ত্রী বলেন, সম্মিলিত উদ্যোগেই সমস্যার সমাধান করা হবে। তারা যদি এই প্রফেশনে না এসে সরকারি কর্মকর্তা হতেন তাহলে তো বেতন নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হতো না। তারা সেই পেশাকে বেছে নেননি। সুতরাং তাদেরকে সুরক্ষা দেওয়া, আমি মনে করি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এটাকে সুরক্ষা দেওয়া প্রয়োজন। 1 এপ্রিল থেকে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন বন্ধ না করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী। ঘোষণা অনুযায়ী 1 এপ্রিল থেকে আইন প্রয়োগ করা হবে। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে 21-এর চোখ। কোনোভাবেই থামছে না সড়কে মৃত্যু মিছিল। প্রতিদিনই যানবাহনের চাকায় পিষ্ট হচ্ছে মানুষ। কিছুতেই যেন সড়কে ফিরছে না শৃঙ্খলা। যানবাহনের গতির প্রতিযোগিতা, লাইসেন্সবিহীন যানবাহন ও চালক, ট্রাফিক পুলিশের দায়সারা দায়িত্বই মূলত দুর্ঘটনার জন্য দায়ী। বিশেষজ্ঞরা বলছেন, লাগামহীন চাঁদাবাজি আর পরিবহন খাতের বিভিন্ন দৌরাত্ম্য বন্ধ না হলে সড়কে শৃঙ্খলা আসবে না। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। খোদ রাজধানীতেই এভাবেই প্রতিযোগিতা চালাচ্ছে যানবাহনগুলো। আর মহাসড়কে তো কথাই নেই। মূলত বেপরোয়া গতির কারণেই ঘটছে দুর্ঘটনা। অনিরাপদ সড়কেই প্রতিদিনই ঝরছে প্রাণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে, 2016 সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় 24,954 জন মারা যায়। 2018 সালে 5,514টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 7,221 জন, আহত হয়েছেন 15,466 জন। সড়ক দুর্ঘটনার কারণ নিয়ে বুয়েটের এক গবেষণায় দেখা যায়, প্রায় 90% দুর্ঘটনা ঘটে অতিরিক্ত গতি আর চালকদের কারণেই। আর যাত্রী কল্যাণ সমিতি বলছে, বিপজ্জনক ওভারটেকিং, রাস্তাঘাটের নির্মাণ ত্রুটি, ফিটনেসবিহীন যানবাহন, যাত্রী ও পথচারীদের অসতর্কতা, চালকদের অদক্ষতা, চলন্ত অবস্থায় মোবাইল বা হেডফোন ব্যবহার, মাদক সেবন, রেল ক্রসিং এবং মহাসড়কের ফিডার রোড থেকে যানবাহন উঠে আসা, ফুটপাত না থাকা বা বেদখল হয় ঘটছে দুর্ঘটনা। এসব রোধে মোড়ে মোড়ে আছে চেকপোস্ট, কিন্তু তারা ব্যস্ত অন্য কাজে। গাড়ি আটক করে টাকা তোলাই যেন পুলিশের প্রধান কাজ। আমার কাছে টাকার বিল নিছে রামপুরের ব্রিজে, নিয়ে আমার গাড়ি ছেড়ে দিয়েছে। টাকা লাগা নাই, এমনিতে বিল নিছে। ফের বৌদ্ধ মন্দির আটকাছে, কাগজ দেখালাম, তাও সারে না, কয় টাকা দাও। শেষে ফির 200 টাকা দিলাম, সারে দিল। পুলিশের জ্বালা যন্ত্রণা খুবই করতেছে রোডে ঘাটে, ঠিক আছে, খুব হয়রানি করতেছে। তা গাড়ি তো এভাবে চলবে না, চলবে? আমরা তো মনে করো স্টাফ, আমরা কিভাবে চলবো? রাজধানীর কোনো পুলিশ চেকপোস্টে টাকা তোলা হয় না, এমনটা খুঁজে পাওয়া দুষ্কর। কিছুক্ষণ দাঁড়ালে এমন দৃশ্য দেখা যায় হর হামেশাই। গাড়ির মধ্যে বসে এবং আগে যা করছেন আমার কাছে সব মোবাইলের ফুটেজ আছে। আমার ক্যামেরাটা ছিল ওই মাথায়। ঠিক আছে, আমি বিল করছি, টাকা নিচ্ছি। ঠিক আছে, থাকা অবস্থায় একটা গাড়ি নাই যাদেরকে আপনি হয়রানি করেন না কেন? আমি এই ধরনের কোনো
করি না, এগুলির উত্তর আমি দিতেও না। দীর্ঘদিন সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন সচেতনতা ছাড়া দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়। প্ল্যান নাই, প্রোগ্রাম নাই, কোনো কিছু নাই। পুরো আমাদের যে পরিবহন সেক্টরটা, এটা কোনো বাপ মা নাই। সত্যিকার বাপ মা হলে সন্তানকে সেইভাবে মানুষ করতে পারে, তা আমাদের এটাকে মানুষ করা হয় না, মানুষই হয় নাই সব। আমাদের এখানে বিশৃঙ্খলা দিন দিন বাড়ছে, এটা অনেকেই পছন্দ করছেন, যারা এটাকে নিয়ন্ত্রণ করা ইনক্লুডিং তারাও পছন্দ করছেন। সো এই ক্ষেত্রে সরকার তো অনেক সময় ওয়েট করলো, দিক নির্দেশনা দেওয়ার পরও যখন কাজ হচ্ছে না, এখন মনে হয় দায়বদ্ধ করার সময় এসেছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ, বিআরটিএ, পরিবহন মালিক সহ সব পক্ষকেই আন্তরিক হওয়ার তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। দক্ষ পেশাদারী একটা রেগুলেটরি অথরিটি গণপরিবহন। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ভারতের লোকসভা নির্বাচন নিয়ে নানা মেরুকরণ, রাজনৈতিক দলগুলোর শোডাউন। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানকে হারিয়ে উত্তরা স্পোর্টিং এর চমক। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদ, প্রবাসের খবর। বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি শারজার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় সংযুক্ত আরব আমিরাতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, বৈষম্য থেকে বাঙালি জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন, আর এই স্বাধীনতাকে সমুজ্জ্বল রাখতে নিজ নিজ অবস্থান থেকে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুবাই কনস্যুলেটের প্রথম সচিব শ্রম ফকির মনোয়ার হোসেন। শারজা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খোরশেদ মোবারক। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। এবার পুড়ে ছায় গুলশান কাঁচা বাজার, অবৈধ ভবনের বিরুদ্ধে 15 দিনের মধ্যে ব্যবস্থা, বললেন পূর্তমন্ত্রী। এফআর টাওয়ারের অবৈধ অংশের মালিক আটক, ভবনে অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, পরিদর্শন শেষে তদন্ত কমিটি। রাত পোহালেই 107 উপজেলায় ভোট, কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম, নিরাপত্তা জোরদার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।